পৃথিবীর মানচিত্রে এটি প্রায় অদৃশ্য, মাত্র ৩ বর্গ কিলোমিটারের একটি ছোট্ট দ্বীপ। কিন্তু কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় টানাপোড়েন শুরু হয় সবচেয়ে ছোট জায়গা থেকে। আর সেন্ট মার্টিন আজ ঠিক সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছে। ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগরের দিকে তাকালে বোঝা যায় এই জলরাশি শুধু নীল সমুদ্র নয়, এটি বাণিজ্য, জ্বালানি, কৌশল আর ক্ষমতার এক চলমান করিডোর, যেখানে প্রতিটি অবস্থান ভবিষ্যৎ রাজনীতিকে বদলে দিতে পারে। বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে টেকনাফের নিচে সমুদ্রের বুকের ওপর ভেসে থাকা এই ছোট্ট বিন্দুটি প্রথম দেখায় শান্ত মনে হলেও এর অবস্থান এমন যে বহু আঞ্চলিক সমীকরণ এসে এখানে মিলে গেছে। সেন্ট মার্টিনকে ঘিরে আসল প্রশ্ন হল এর আকার নয়, এর প্রভাব। এত ছোট একটি প্রবাল দ্বীপ কিভাবে বিশ্বশক্তির কৌশলগত আলোচনায় উঠে এলো, সেই উত্তরই আজ আমাদের খুঁজতে হবে। স্থানীয় মানুষের কাছে এটি নারিকেল জিঞ্জিরা, নোনা বাতাস, ছোট নৌকা, মাছ ধরা, নারিকেল গাছ আর ধীর জীবনযাপনের এক দ্বীপ। কিন্তু এই সাধারণ জীবনের আড়ালেই লুকিয়ে আছে অস্বাভাবিক এক ভূ রাজনৈতিক গুরুত্ব। কারণ মানচিত্রে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে কেবল ঢেউ তৈরি হয় না, তৈরি হয় প্রভাবের বৃত্ত। যুক্তরাষ্ট্র, চীন, ভারত সবাই ভিন্ন কারণে এই অঞ্চলকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিতর্ক আরও বেড়ে যায় যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন সেন্ট মার্টিন নিয়ে তাঁর সাপ্যসহীন অবস্থানই নাকি তাঁর সরকারের পতনের একটি কারণ ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলে। কিন্তু রাজনৈতিক বিতর্কের বাইরে গেলে প্রথমেই চোখে পড়ে এক অনন্য প্রাকৃতিক জগৎ। স্বচ্ছ নীল জল, প্রবাল, ঢেউ, নারিকেল বাগান, এই সৌন্দর্যই যেন আমাদের ভুলিয়ে দিতে চায় দ্বীপটি আসলে কত বড় শক্তির মানচিত্রে ঢুকে গেছে। ভৌগোলিকভাবে সেন্ট মার্টিনের অবস্থান অত্যন্ত সংবেদনশীল। এটি টেকনাফ থেকে খুব কাছাকাছি, আবার মিয়ানমারের উপকূল থেকেও খুব বেশি দূরে নয়। অর্থাৎ এটি একসঙ্গে সীমান্ত, সমুদ্র এবং কৌশলের মিলনবিন্দু। গবেষকেরা মনে করেন বহু আগে এটি টেকনাফ উপদ্বীপেরই অংশ ছিল। অর্থাৎ আজ যে দ্বীপকে আমরা আলাদা দেখি তা একসময় স্থলভাগের ধারাবাহিক বিস্তারেরই অংশ হতে পারে। তারপর ধীরে ধীরে বদলেছে প্রকৃতি। সমুদ্রের জলস্তর, ভাঙন আর ভূপ্রকৃতির পরিবর্তনে সেই সংযোগ ভেঙে যায় আর জন্ম নেয় বিচ্ছিন্ন এই দ্বীপ, যার একাকিত্বই পরবর্তীতে তাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। অষ্টাদশ শতকে আরব বণিকরা এখানে আসা যাওয়া শুরু করে। তারা এই দ্বীপকে ডাকত জাজিরা নামে। নামটি ছোট হলেও তা এই দ্বীপের প্রাচীন সামুদ্রিক ইতিহাসের সঙ্গে এক গভীর সংযোগ বহন করে। পরে ব্রিটিশ আমলে প্রশাসনিক নজরে আসে এই অঞ্চল। তখন চট্টগ্রামের এক ডেপুটি কমিশনার মার্টিনের নাম ধরে এর নাম হয় সেন্ট মার্টিন, আর সেই নামই ধীরে ধীরে সরকারি পরিচয়ে স্থায়ী হয়ে যায়। ১৯৪৭ সালের দেশভাগের পর দ্বীপটি পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। মানচিত্রে সীমানা বদলালেও এর অবস্থান বদলায়নি, বরং নতুন রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এর গুরুত্ব আরও স্পষ্ট হতে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর সেন্ট মার্টিন হয়ে ওঠে স্বাধীন দেশের দক্ষিণ সীমান্তের এক অনন্য অংশ। ছোট হলেও এটি কেবল পর্যটন কেন্দ্র নয়, রাষ্ট্রীয় ভূগোলের এক মূল্যবান বিন্দু। এখানে জনসংখ্যা খুব বেশি নয়, প্রধান জীবিকা মাছ ধরা, নারিকেল চাষ আর পর্যটন। কিন্তু যাদের দিন কাটে জাল, নৌকা আর সাগরের সঙ্গে, তাদের অজান্তেই তাদের দ্বীপটি এখন আন্তর্জাতিক বিশ্লেষণের বিষয়। সেন্ট মার্টিনকে বুঝতে হলে শুধু দ্বীপটিকে নয়, পুরো বঙ্গোপসাগরকে বুঝতে হবে। কারণ এই সাগর দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত মহাসাগরের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ অঞ্চল। বঙ্গোপসাগরের গুরুত্ব আরও বাড়ে যখন আমরা মালাক্কা প্রণালীর দিকে তাকাই। পৃথিবীর বহু বাণিজ্য জাহাজ এই রুট ব্যবহার করে এবং এশিয়ার অর্থনৈতিক প্রবাহ অনেকটাই নির্ভর করে এই সামুদ্রিক গতিপথের ওপর। শুধু পণ্য নয়, জ্বালানি, কাঁচামাল, শিল্প উৎপাদন সবকিছুই এই সামুদ্রিক পথের সঙ্গে জড়িয়ে আছে। তাই যে শক্তি এই অঞ্চলকে নজরে রাখতে পারবে, সে কেবল সমুদ্র নয়, অর্থনীতির স্পন্দনও বুঝতে পারবে। সেন্ট মার্টিনের অবস্থান এমন যে এখান থেকে বঙ্গোপসাগরের বিস্তৃত গতিবিধি কৌশলগতভাবে চিন্তা করা যায়। ধীরসুরে নিয়ন্ত্রণ না থাকলেও উপস্থিতি বা প্রভাব মানে নজরদারির সুযোগ, আর সেটাই বড় শক্তিগুলোকে ভাবাচ্ছে।
কারণ আধুনিক ভূ-রাজনীতিতে সবসময় বন্দুকই সবচেয়ে বড় শক্তি নয়, তথ্য, রুট, গতিবিধি আর আগাম সতর্কতাই অনেক সময় বেশি মূল্যবান। সেন্ট মার্টিন সেই তথ্যভিত্তিক শক্তির এক সম্ভাব্য পর্যবেক্ষণ বিন্দু। দ্বীপটির আরেকটি বড় গুরুত্ব বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেডের সঙ্গে জড়িত। সমুদ্রসীমা নির্ধারণে স্থলভাগের প্রতিটি বৈধ বিন্দু ভবিষ্যৎ অর্থনৈতিক দাবিকে প্রভাবিত করে। ২০১২ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য পায়। এই প্রেক্ষাপটে সেন্ট মার্টিনের অস্তিত্ব কেবল ভৌগোলিক নয়, আইনগতভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সমুদ্রের নিচে লুকিয়ে আছে আরও বড় সম্ভাবনা, প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ এবং ভবিষ্যৎ জ্বালানির উৎস। তাই একটি দ্বীপকে ঘিরে আগ্রহ মানে শুধু সৈন্য বা মানচিত্র নয়, ভবিষ্যৎ অর্থনীতির দখলও। যে কারণেই সমুদ্র জরিপ, অফশোর সম্ভাবনা আর সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে এত আগ্রহ। আজ যা সমুদ্রের নীরব তলদেশ, কাল সেটিই হতে পারে আঞ্চলিক শক্তির আর্থিক প্রতিযোগিতার কেন্দ্রে। একই জলপথে একসঙ্গে দেখা যায় জেলেদের নৌকা, বাণিজ্যিক জাহাজ আর সামরিক উপস্থিতির ইঙ্গিত। অর্থাৎ বঙ্গোপসাগর এখন আর শুধু বাণিজ্যের সাগর নয়, এটি কৌশলগত সহাবস্থানের এক জটিল ক্ষেত্র। আর সেন্ট মার্টিন যেন সেই ক্ষেত্রের এক প্রান্তিক দরজা, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে খোলা, আবার দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সঙ্গে জড়ানো। তাই এর শান্ত তটরেখাও বড় শক্তির মানচিত্রে নীরব থাকে না। এখানেই আসে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল। এই নীতির মূল ভাবনা হল সমুদ্রপথ খোলা রাখা, আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং বিশেষ করে চীনের বাড়তে থাকা প্রভাবকে নজরে রাখা। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে ডিয়েগো গার্সিয়ায়। দীর্ঘদিন ধরে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখান থেকে বিস্তৃত সামুদ্রিক অঞ্চল পর্যবেক্ষণ ও সমন্বয় করা সম্ভব। কিন্তু ডিয়েগো গার্সিয়া বঙ্গোপসাগরের তুলনায় অনেক দূরে, আর দূরত্ব মানেই প্রতিক্রিয়ার সময় বেড়ে যাওয়া, বাস্তব নজরদারিতে সীমাবদ্ধতা এবং সংকটময় মুহূর্তে দ্রুত উপস্থিতির চ্যালেঞ্জ। তাই বিশ্লেষকদের একাংশ মনে করেন বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো লজিস্টিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। যদিও সেটি আনুষ্ঠানিক ঘাঁটি হোক বা অন্য ধরনের সমন্বয় কেন্দ্র, সেটাই প্রশ্ন। এই জায়গাতেই সেন্ট মার্টিনের নাম বারবার আসে, কারণ এখানে যদি কোনো ধরনের স্থায়ী অবকাঠামো, সরবরাহ কেন্দ্র বা যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, তবে তা আঞ্চলিক সমীকরণ দ্রুত পাল্টে দিতে পারে। এমন উপস্থিতি মানে হবে দ্রুত প্রতিক্রিয়া, বেশি নজরদারি এবং সমুদ্রপথের গতিবিধি সম্পর্কে আরও ঘনিষ্ঠ বোঝাপড়া। ফলে দ্বীপটি ছোট থাকলেও এর কৌশলগত ওজন হঠাৎ অনেক বড় হয়ে যাবে। শেখ হাসিনার অভিযোগ ছিল সেন্ট মার্টিন নিয়ে চাপ ছিল এবং তিনি তাতে রাজি হননি। এই বক্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত আলোড়ন তোলে, কারণ এটি সরাসরি এক ছোট দ্বীপকে বৈশ্বিক প্রতিযোগিতার কেন্দ্রে নিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। ফলে অভিযোগ আর অস্বীকার দুই বয়ানের মাঝখানেই থেকে যায় ধোঁয়াশা। একই সঙ্গে বিভিন্ন মহলে নানা ষড়যন্ত্র তত্ত্বও ছড়িয়েছে, যেখানে অঞ্চলভিত্তিক পুনর্বিন্যাস থেকে শুরু করে নতুন রাষ্ট্র গঠনের মতো দাবিও শোনা যায়। কিন্তু এসবের পক্ষে স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়নি। এই সব তর্কবিতর্কের মাঝে দ্বীপের সাধারণ মানুষ সমুদ্রের দিকেই তাকিয়ে থাকে। তাদের কাছে প্রশ্নটা ক্ষমতার নয়, নিরাপত্তা, জীবিকা আর ভবিষ্যতের। কিন্তু বড় রাজনীতি অনেক সময় ছোট মানুষের কণ্ঠকে ছাপিয়ে যায়। এবার যদি চীনের দিকে তাকায়, তাহলে সেন্ট মার্টিনের গুরুত্ব আরও স্পষ্ট হয়। চীনের অর্থনীতি সমুদ্র নির্ভর, আর তাদের বাণিজ্য ও জ্বালানির বিশাল অংশ চলে আসে এই বিস্তৃত সামুদ্রিক রুট ধরে। বিশেষ করে মালাক্কা প্রণালী চীনের জন্য এক অপরিহার্য শিরা। জাহাজে ভরা এই সংকীর্ণ পথ দিয়ে প্রতিদিন যে পরিমাণ পণ্য ও জ্বালানি যায়, তা থেমে গেলে চীনের অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ তৈরি হতে পারে। আর এই আশঙ্কাকেই বলা হয় মালাক্কা ডাইলেমা। অর্থাৎ কোনো সংকটের সময় যদি এই রুট বাধাগ্রস্ত হয়, তাহলে চীনের সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খেতে পারে, আর সেই জন্যই বিকল্প প্রভাবক্ষেত্র তৈরি তাদের কাছে জরুরি। সেই ভাবনা থেকেই আলোচনায় আসে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল। বিভিন্ন বন্দর, যোগাযোগ কেন্দ্র ও সামুদ্রিক সংলগ্ন অবকাঠামোর মাধ্যমে তারা ভারত মহাসাগর অঞ্চলে দীর্ঘমেয়াদী উপস্থিতি গড়ে তুলতে চায় বলে অনেক বিশ্লেষকের ধারণা।
মিয়ানমারের কেয়কপিউ বন্দর এই সমীকরণে খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের তীরে এর অবস্থান চীনের জন্য শুধু বাণিজ্য নয়, বিকল্প সমুদ্র সংযোগ ও আঞ্চলিক গভীরতার দিক থেকেও বিশেষ মূল্য বহন করে। একইভাবে মিয়ানমারের কোকো দ্বীপকে নিয়েও দীর্ঘদিন ধরে নানা জল্পনা রয়েছে। সেখানে নজরদারি ক্ষমতা বাড়ানো হয়েছে এমন দাবি প্রায়ই শোনা যায়, যদিও এসব বিষয়ে তথ্য সবসময় পুরোপুরি স্বচ্ছ নয়। এমনকি বাংলাদেশের কক্সবাজারের পেকুয়ায় নির্মিত সাবমারিন ঘাঁটিও এই আলোচনায় যুক্ত হয়, বিশেষ করে চীনা সহায়তার প্রসঙ্গ সামনে এলে। ফলে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে শক্তির উপস্থিতি এখন আর কেবল তাত্ত্বিক বিষয় নয়। এই সব অবকাঠামো, বন্দর, ঘাঁটি আর রুটকে একসঙ্গে দেখলে বোঝা যায় সেন্ট মার্টিন কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এটি এমন অঞ্চলে দাঁড়িয়ে আছে যেখানে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা পরোক্ষভাবে মিলিত হচ্ছে। আর এই প্রতিযোগিতার দিকে সবচেয়ে সতর্ক চোখে তাকিয়ে আছে ভারত, কারণ সেন্ট মার্টিনের অবস্থান ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তৃত নিরাপত্তা পরিসরের খুব বাইরে নয়। ভারতের দৃষ্টিতে বঙ্গোপসাগর কেবল জলরাশি নয়, তাদের কৌশলগত প্রভাবক্ষেত্র। তাই সেন্ট মার্টিনে যদি কোনো বিদেশি শক্তির কার্যকর উপস্থিতি তৈরি হয়, তাহলে সেটি ভারতের নৌ চলাচল ও নিরাপত্তা ভাবনায় সরাসরি প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে মিয়ানমারের অস্থিরতা, সীমান্তের কাছাকাছি উত্তেজনা, জান্তা সরকার ও আরাকান আর্মির সংঘাত এবং অনিশ্চিত নিরাপত্তা পরিবেশ, সব মিলিয়ে সেন্ট মার্টিন এখন আরও সংবেদনশীল এক ভূখণ্ড। এদিকে পরিবেশগত দিক থেকেও দ্বীপটি ভঙ্গুর। প্রবাল ও জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশ সরকার পর্যটন ও রাত্রিযাপনে কিছু সীমাবদ্ধতা এনেছে, যা দেখায় এই দ্বীপকে রক্ষা করার লড়াই শুধু ভূরাজনীতির নয়, প্রকৃতিরও। শেষ পর্যন্ত সেন্ট মার্টিন আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে ছোট ভূখণ্ড সবচেয়ে বড় সামরিক প্রশ্ন তৈরি করে। আমেরিকার হিসাব, চীনের উদ্বেগ, ভারতের সতর্কতা, সবকিছুর মাঝখানে এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশ, নিজের সার্বভৌমত্ব রক্ষার কঠিন পরীক্ষায়।